আমার স্বামী তখন পাড়ি জমালো সৌদি আরব। আমাদের বিয়ের বয়স তখন 2 বছর। তখনও আমি খুবই ছোট। তখন অতটা ফোনের প্রচলন ছিল না। গ্রামাঞ্চলের বাজারে 2-1টা দোকানে ফোন থাকতো, যেখানে আগের দিন যেয়ে বলে আসতে হতো এই নাম্বারে কালকে বিকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে যেন ফোন করা হয়। প্রবাসী সেই আত্মীয় স্বজন সেই দোকানে যে সেই টাইমেই যে সব হাজির হতো, তখন ওখান থেকে যখন ফোন করা হতো সবাই মনে করেন 1 থেকে 2 মিনিট করে কথা বলা হতো। আমার শাশুড়িরাও ঠিক সেভাবেই গিয়ে ওইভাবে কথা বলতো। তবে সেটা প্রতিদিন না, 15 দিনে একদিন কিংবা মাসে একদিন এইভাবে। আমি আমার স্বামীর সাথে ঠিক সেইভাবে পার্সোনালি কথা বলতে পারতাম না। শুধুমাত্র সালাম দেয়া, ভালো মন্দ জিজ্ঞেস করা ছাড়া তেমন আর কোনো কথাই হতো না, কারণ সেখানে পরিবারের সবাই থাকতো। আর বিশেষ করে আমার শাশুড়ি ননদ তো থাকতোই। তাদের সামনে আর কি বা কথা বলা যায়। যদিও বা 15 দিন 1 মাসে ফোন করতো, কথা বলতো, কিন্তু প্রতিবারেই আমাকে নিয়ে যেত না। আমার শাশুড়ি বলতো, তোমার এত কথা বলার কি দরকার? দরকারি কথা আছে, ওর সাথে আমিই কথা বলে নেব, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আমার স্বামীর সাথে আমার কথা হতো মনে করেন 3 থেকে 4 মাস পর পর একদিন, তাও আবার 1 থেকে 2 মিনিট। ভালো মন্দ সালাম দেয়া ছাড়া আর কোনো কথাই আমাদের ভিতরে হতো না। আমার স্বামী বাড়িতে না থাকায় আমার ওপর নির্যাতন আরো বেড়ে গেল। এমনিতেই তো বাড়িতে থাকতে সারাদিন খাটাখাটনি তো ছিলই, আর এখন তার সাথে রান্নাবান্নাও যোগ হয়েছে। বাড়ির সব কাজকর্ম করার সাথে সাথে এখন আমাকে রান্নাবান্নাও করতে হয়। আমার শাশুড়ি এখন আর কিছুই করে না। রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘর থেকে চলে আসলে শাশুড়ি ননদ মিলে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করে। খাওয়া শেষ হয়ে গেলে যেটুকু বেঁচে থাকলে আমি খাই, না থাকলে না খাই। এইভাবেই আমার দিন চলতে থাকে। বাপের বাড়িতেও যাওয়ার কোনো সুযোগ নেই। বাপের বাড়িতে যাওয়ার কথা বললেই বলে, সেখানে গিয়ে খাবে কি? তোমার বাপ কি জমিদার নাকি? তুমি গেলে তোমাকে বসে বসে খাওয়াবে, আর তুমি গেলে বাড়ির কাজকর্ম কে করবে? এইভাবে আমার আর বাপের বাড়ি যাওয়া হয় না। সারাদিন কাজের উপরেই আমার দিন কেটে যায়। একদিন হঠাৎ শুনলাম আমার স্বামী বাড়িতে আসছে। আমার শাশুড়ি আর ননদের সাথে কি কথা হয় না হয় আমি কিছুই জানি না। তারা আমার স্বামীর সাথে কথা বলে আমাকে এসে তারা কিছুই বলে না। আমি যেন এ বাড়ির বউ না, আমি হচ্ছে দাসী বান্দি। সারাদিন গাধার মতো কাজ করব, কাজ শেষে বেলা পড়ে গেলে কয়টা খাবো। আর পরনের কাপড় বলতে বছরে 2-3 সেট ছেঁড়া তেনা ময়লা কাপড় পরে বেড়াই আমি। শাশুড়িকে এইসব বিষয়ে কোনো কথাই বলা যায় না। শাশুড়িকে কিছু বললেই বলে, সময় হলে আমিই কিনে দেব, তোমাকে চিন্তা করা লাগবে না। একদিন শুধুমাত্র শুনলাম আমার স্বামী বাড়িতে আসছে, কিন্তু কবে আসছে কখন আসছে কোনো কিছুই আমি জানি না। হঠাৎ রোজার কয়েকদিন আগে বাড়িতে এলো, কিন্তু আমার স্বামী একা এলো না, সাথে বোরকা পরা একটা মহিলা। বাড়িতে আমার স্বামী আসতে না আসতেই তার মা, বোন, তার বোনের ছেলে সবাই দৌড়ে গেল। আমি গেলাম না, কিভাবে যাব? আমি তো কাজে ব্যস্ত। আমার স্বামী আসছে, রান্না বান্না করতে হবে না? সকাল থেকে রান্নায় কাজে ব্যস্ত। আমি রান্না করতে করতে ভাবছি পাশের ওই বোরকা পরা মহিলাটাকে। সবার সাথে কথা বলতে বলতে আমার স্বামী বাড়ির ভিতরে ঢুকলো। রান্নাঘর থেকে আমি বেরিয়ে এলাম। আমার শাশুড়ি দেখলাম বোরকা পরা ওই মেয়েটাকে হাত ধরে বৌমা বৌমা বলতে বলতে ভেতরে নিয়ে আসছে। বিষয়গুলো আমি কিছুই বুঝতে পারছি না। কে ওই মেয়েটা? মেয়েটাকে ঘরের ভিতর নিয়ে গিয়ে বসালো, সাথে আমার স্বামীকেও। আমার স্বামী বাড়িতে এসে একবারও আমাকে খুঁজলো না। আমি কেমন আছি, কোথায় আছি, আমার সাথে দেখা করার প্রয়োজনও মনে করলো না। ওই মেয়েটার সাথে আমার স্বামীও ঘরের ভিতর গিয়ে বসলো। আমার শাশুড়ি জোরে আমাকে ডাকলো, ছোট বউ, এদেরকে তাড়াতাড়ি নাস্তা দাও। আমি তাড়াতাড়ি নাস্তাগুলো রেডি করে ঘরে ঢুকতেই আমার হাত থেকে নাস্তার প্লেটগুলো আমার ননদ নিয়ে নিল। আমাকে ভেতরে ঢুকতে দিল না। আমি বাইরেই দাঁড়িয়ে রইলাম। শাশুড়ি মা চিল্লিয়ে বলল, কি ব্যাপার, ওখানে ঠায় দাঁড়িয়ে আছো যে? রান্না করতে হবে না? খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, রান্না শেষ করো। আমি আবারও রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলাম। আর ভাবছি, কে হতে পারে মেয়েটা? হতে পারে কেউ হয়তো বাংলাদেশের, একসাথে কাজ করতে এসেছে, একসাথে হয়তো চলে যাবে, আমাদের বাড়িতে এমনিতেই বেড়াতে এসেছে। অনেক কথাই ভাবছি। হঠাৎ মনে পড়লো আমি তো পানি দিয়ে আসিনি। পানির গ্লাস নিয়ে ঘরের ভিতর ঢুকলাম। স্বামীকে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? ভালো। উনিকে পরে সব বুঝতে পারবে। উনিকে আমি ওনাকেও ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। শাশুড়ি মা আবারও রেগে উঠে বললেন, এখানে কি কাজ তোমার? যাও রান্না করো। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। আমাকে যেন ও ঘরে শাশুড়ি মা যেতেই দিচ্ছে না। এমন কেন করছে আমার সাথে বুঝতে পারছি না। আমি রান্নাঘরে গেলাম, রান্নাবান্না পুরো কমপ্লিট করলাম। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, সবাইকেই খাবার বেড়ে দিলাম। আমার স্বামী আর ওই মেয়েটা একসঙ্গে বসে খেলো। আমাকে একবারও আমার স্বামী বলল না খাবার কথা, একবারও জিজ্ঞাসা করলো না আমি খেয়েছি কিনা। পাড়ার সবাই কেমন যেন কানাঘুষা করছে।
সবাই বলছে আমার স্বামী নাকি ওই মেয়েটাকে বিয়ে করে এনেছে। আবার দেখছি আমার শাশুড়ি বৌমা বৌমা বলে ডাকছে। কেউ আমার সাথে ঠিকঠাকভাবে খোলাখুলি কিছুই বলছে না। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। পাড়ার সবাই মেয়েটাকে দেখতে আসছে আর সবাই বলছে এবার তোমার বৌমাটা অনেক সুন্দর হয়েছে। আমি কিছু বুঝতে না পেরে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম, মা এটা কে মেয়েটা? আমি তো চিনতে পারলাম না, আর সবাই বৌমা বৌমা বলছে কেন? আমার শাশুড়ি উত্তর দিল, সময় হলে সব জানতে পারবে, এখন যাও কাজ করো গিয়ে, অনেক কাজ পড়ে আছে। রাতে শোবার সময় হয়ে গেল। ঘরটা বেশ সুন্দর করে গোছানো হয়েছে, তাও আবার আমার ঘরটা। আমি যেই ঘরে আমার স্বামীর সাথে থাকতাম, আমার স্বামী চলে যাওয়ার পরে আমি ঠিক ওই ঘরেই থাকতাম। ওইটা তো আমার ঘর, হঠাৎ আজ এত সুন্দর করে সাজানো কেন হলো? আমার শাশুড়ি আমাকে ডেকে বলল, শোনো কি মা, আজ থেকে তুমি আমার সাথে শোবে। কেন মা? আজ থেকে খোকা তার নতুন বউয়ের সাথে থাকবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মানে নতুন বউ? কে নতুন বউ? আপনার ছেলে আবার বিয়ে করেছে? হ্যাঁ, তোমার মতো ফকিনীর ঘরের মেয়ের সাথে কি সারা জীবন কাটাবে নাকি? আমি অঝরে কাঁদতে শুরু করলাম। মাঝ সমুদ্রে পড়ে গেলাম। কি করব ভেবে উঠতে পারছি না। বাপের বাড়ি গিয়ে থাকবো সেটারও তো উপায় নেই। আমার বাবা মাকেই বা আমি কিভাবে খবর দেব? আমার শাশুড়িকে বললাম, আপনার ছেলেটা কিভাবে করতে পারলো মা? তাহলে আমাকে কেন নিয়ে এসেছেন এই বাড়িতে? আর এখন আমি কি করব? আমি কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেলাম আমার স্বামীর কাছে। তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি শুনছি আমি এগুলো? আমার স্বামী চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি কি আবার বিয়ে করেছো? কোনো কথাই বলছে না সে। তাহলে আমি এই যে 6টা বছর তোমার জন্য অপেক্ষা করে আসি, তার কি হবে? এই বাড়িতে তোমার মা বোন আমাকে কত কষ্ট দিয়েছে, এই 6 বছর আমি কত কষ্ট সহ্য করেছি, তার কি হবে? আর এখন আমি বা কোথায় যাব, কি করব? আমার স্বামী উত্তর দিল, তুমিও থাকো এ বাড়িতে, আমি তো তোমাকে তাড়িয়ে দিচ্ছি না। সেও থাকুক, তুমিও থাকো, আমি ওকে বিয়ে করেছি। কথাটা শোনার পর আমি দৌড়ে চলে গেলাম আমার নিজের ঘরে। দরজায় খিল দিয়ে দিলাম। সুইসাইড করার চেষ্টা করলাম, কিন্তু অভাগা কপাল, মরলাম না। সেই রাতে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার অবস্থা খুবই খারাপ, জীবন আর মৃত্যুর যেন মাঝখানে। আমার মা বাবাকে খবর দেওয়া হলো। হাসপাতালে 7 দিন থাকার পর বাড়িতে এলাম। আমার পায়ের তলায় যেন মাটি নেই, মাথার উপরে যেন ছাদ নেই। এখন আমি কোথায় যাব, কি করব? রমজান মাসের আজ 2য় দিন। গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গদের নিয়ে বাড়িতে সালিশ বসেছে। সেই সালিশে সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমি এখন কি করব। আমি কি এ বাড়িতে থাকবো নাকি চলে যাব? শাশুড়ি ননদ কেউ চায় না আমি এ বাড়িতে থাকি। আমার স্বামী বলল, ও যদি এখানে থাকতে চায় থাকবে, না থাকতে চায় সে চলে যাবে। এখন আমি ভাবছি আমি কি করব। আমি কি এখানে কাজের মেয়ের মতো সারা জীবন থেকে যাব, নাকি আমার পথ আমি নিজে দেখব? সালিশটা বসেছে ইফতারির কিছু আগ মুহূর্তে, যেই সময় মহিলারা সবাই রান্নাবান্নার ইফতারির কাজে ব্যস্ত থাকে। আর আজ আমাদের বাড়িতে সালিশ নিয়ে ব্যস্ত আছে সবাই। বিচারে কি হবে সেটা নিয়ে ব্যস্ত। মনে মনে ভাবলাম আজই হয়তো এ বাড়িতে আমার শেষ দিন। মনে সাহস নিয়ে বলে উঠলাম, আমি আর এ বাড়িতে এক মুহূর্তও থাকবো না। আমি না খেয়ে থাকবো, তবুও সতীনের সংসার করব না। আমার কথার উপর নির্ভর করে গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গরা সবাই সিদ্ধান্ত নিল আমাকে ডিভোর্স দিয়ে দেবে। যেহেতু আমার স্বামী আর একটা বিয়ে করে এনেছে, আর ও বাড়িতে আমার কাজের লোকের পরিচয় ছাড়া আর কোনো পরিচয় নেই, সেক্ষেত্রে এ বাড়িতে আমার থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। ডিভোর্স শেষ করে কাবিনের মাত্র 30,000 টাকা নিয়ে আমি ও বাড়ি থেকে বেরিয়ে এলাম। সেদিনই আমার এই দুর্বিষহ সংসার জীবনের ইতি টানলাম। এখন সিদ্ধান্ত নিয়েছি বিয়েটি আর করব না, নিজের পায়ে দাঁড়াবো, নিজে কিছু করার চেষ্টা করব। যতই এখন আবার বিয়ে করে অন্যের বাড়িতে যায় না কেন, গরিবের মেয়ে বলে ঠিক সেই অবহেলাই থাকবে কপালে। তার চেয়ে বরং নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবো।